টপিক ফর টুডে হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথাইন। কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথাইন আজকে পার্ট হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথাইন। কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথাইন, আর ইথাইন হচ্ছে তোমার অ্যালকাইন গ্রুপের মেম্বার। ইথাইন হচ্ছে অ্যালকাইন গ্রুপের মেম্বার। কি অ্যাডিশন রিঅ্যাকশন অফ অ্যালকিন। আজকে বললাম সাবজেক্ট কি কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথাইন, কালকে বলবো সাবজেক্ট কি এটা, সাবজেক্ট কি সেইটা, কিন্তু সাবজেক্ট যাই হোক ঘুরে ফিরেই সেগুলো রিঅ্যাকশন। মানে অর্গানিক মানে হচ্ছে সাবজেক্ট একটা সাবজেক্ট, কিন্তু সবই হচ্ছে কি কোনো না কোনো ভাবে রিঅ্যাকশন, মানে সবই হচ্ছে রিঅ্যাকশন। তাহলে কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথাইন মানে হলো ইথাইনের কেমিক্যাল রিঅ্যাকশন, ইথাইনের কেমিক্যাল রিঅ্যাকশন। আন্ডারস্টুড? ওকে, তাহলে আমরা সেটা স্টার্ট করতেছি। তো ইথিনের মতো ইথাইনও অ্যাডিশন রিঅ্যাকশন দিবে, কারণ ইথিনে ডাবল বন্ড থাকে, ইথাইনে ট্রিপল বন্ড থাকে। ইথিনে ডাবল বন্ড, ইথাইনে ট্রিপল বন্ড থাকে, সো দ্যাট ইথাইনও কি করবে অ্যাডিশন রিঅ্যাকশন দিবে। আর অ্যাডিশন রিঅ্যাকশন কেউ দিবে, এই কথাটা যখন হয় যে কেউ অ্যাডিশন রিঅ্যাকশন দিবে, তাহলে করে আমরা মনে করব যে অ্যাডিশন রিঅ্যাকশন তো হাইড্রোজেন অ্যাডিশন, হ্যালোজেন অ্যাডিশন, হাইড্রোজেন হ্যালাইডের অ্যাডিশন, ওয়াটার অ্যাডিশন, আর হচ্ছে ওজোন অ্যাডিশন। রিমেম্বার ইথিনের টাইমেও বলেছিলাম না যে 5টা অ্যাডিশন রিঅ্যাকশন আছে, তাহলে যারই হোক না কেন অ্যাডিশন রিঅ্যাকশন, এই 5টাই অ্যাডিশন রিঅ্যাকশন। হয়তো সবার 5টা দেখাবো না, সবারই 5টা করে দেখাবো না, হয়তো কারো 2টা ইম্পর্টেন্ট, কারো 3টা ইম্পর্টেন্ট, কিন্তু শুরুতে 5টাই দেখাইছি। ইথাইনের যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেইগুলো দেখাবো। এসো শুরু করি। ইথাইনের ইম্পর্টেন্টের মধ্যে আছে হাইড্রোজেন অ্যাডিশন। ইথাইনের ইম্পর্টেন্ট বললে হাইড্রোজেন অ্যাডিশন ইম্পর্টেন্ট, ইথাইনের ইম্পর্টেন্ট বলতে হাইড্রোজেন অ্যাডিশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, হাইড্রোজেন অ্যাডিশন ইম্পর্টেন্ট, ক্লাসে অ্যাটেনশন দিও, খুবই ভাইটাল ক্লাস, প্রত্যেকটা ক্লাসই ভাইটাল ক্লাস। ওকে, তো সবাই প্লিজ থাকবা। ওকে, সো হাইড্রোজেন অ্যাডিশন রিঅ্যাকশন কার? ইথাইনের। ইথাইন হচ্ছে CH ট্রিপল বন্ড CH, ইথাইন হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে ইথাইন। ইথাইনের সাথে হাইড্রোজেন অ্যাডিশন, এই যে হাইড্রোজেন অ্যাডিশন, ইথাইনের সাথে হাইড্রোজেন অ্যাডিশন, তাহলে ইথাইনের সাথে হাইড্রোজেন অ্যাডিশনে কি হবে? কি হবে? ইথেন হবে। ইথাইনের সাথে হাইড্রোজেন অ্যাডিশনে আর কি হবে? ইথেন হবে। ইথাইনের সাথে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন অ্যাডিশনে যখন ইথেন হবে, তার মানে ইথাইনের ট্রিপল বন্ডকে স্যাচুরেট করে দেওয়া হয়েছে। ট্রিপল বন্ডকে স্যাচুরেট করতে হইলে 2টা বন্ড ব্রেক করছে, 2টা বন্ড ব্রেক করতে হলে একটা বন্ডের জন্য 1 মলিকিউল হাইড্রোজেন, তাহলে 2টা বন্ড ব্রেক করতে 2 মলিকিউল হাইড্রোজেন লাগবে। আর হাইড্রোজেন এডিশন রিঅ্যাকশন করতে হয় নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে। হাইড্রোজেন এডিশন করতে হয় নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে। সিম্পল, শেষ। হাইড্রোজেন এডিশন ইথাইনের হাইড্রোজেন এডিশন, ইথাইনের হাইড্রোজেন এডিশন। আমরা বললাম না যে ইথাইনের হাইড্রোজেন এডিশন, ইথাইনে হাইড্রোজেন এডিশন, ইথাইনে হাইড্রোজেন এডিশন কি হবে? ইথেন। ইথাইনে হাইড্রোজেন এডিশন কি হবে? ইথেন, যদি আমরা নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে করি। বাট ইথাইনে হাইড্রোজেন এডিশনে ইথেন হয় নিকেল ক্যাটালিস্ট দিলে, ইথাইনে হাইড্রোজেন এডিশন হবে, ইথাইনে হাইড্রোজেন এডিশন, তবে ক্যাটালিস্ট চেঞ্জ করে দিলে। ক্যাটালিস্ট হচ্ছে প্যালাডিয়াম আর ব্যারিয়াম সালফেট, ক্যাটালিস্ট হচ্ছে প্যালাডিয়াম আর ব্যারিয়াম সালফেট। যদি ক্যাটালিস্ট চেঞ্জ করে দেয় তাহলে কি দিবে? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। তাতে কি হবে? যদি দেখো যে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দেয়, তাহলে কি হবে? ইয়েস, তাহলে আর ইথেন হবে না, ইথিন পর্যন্ত থেমে যাবে। মানে মোট কথা এটা এমন ভাবে ভাবতে পারো যে তাকে থামিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ট্রিপল বন্ড ডাবল বন্ডে যাবে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে যাবে, ট্রিপল বন্ড ডাবল বন্ডে যাবে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে যাবে। যদি নিকেল ক্যাটালিস্ট দাও তাহলে সব শেষ, মাথায়
শেষটা পর্যন্ত সে যাবে। কিন্তু যদি ক্যাটালিস্ট চেঞ্জ করে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দাও, যদি ক্যাটালিস্ট চেঞ্জ করে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দেয় বা দিতে দেখো, তাহলে বুঝে নিবা যে ইথাইন ইথিনে কনভার্ট হবে। ইথাইন ইথিনে কনভার্ট হবে। এর মতো এর মতো রিয়াকশন 10টা পাবো যে ইম্পর্টেন্ট, এর বেশি পাবো না। এই টাইপের রিয়াকশন গুলো এত ইম্পর্টেন্ট। তাহলে হাইড্রোজেন অ্যাডিশন রিয়াকশন নরমালি নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে হয়। হাইড্রোজেন অ্যাডিশন নরমালি নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে হয়। আর যদি নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে হয়, তাহলে মনে করবা যা হওয়ার তাই হয়। যা হওয়ার কি মানে ট্রিপল বন্ড হইলেও সিঙ্গেল বন্ড হবে, ডাবল বন্ড হইলেও সিঙ্গেল বন্ড হবে। কিন্তু ক্যাটালিস্ট যদি দেখো যে একটু অপরিচিত ক্যাটালিস্ট, একটু আননোন ক্যাটালিস্ট, অর্থাৎ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, তাহলে বুঝবা যে এইটাই সেইটা। সেটা হচ্ছে কি, যেখানে ইথাইন ইথিনে কনভার্ট হইছে। এই হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন রিঅ্যাকশন কার? ইথাইনের। হাইড্রোজেন অ্যাডিশন ইথাইনের। কিপ নোট, কাজে লাগবে এক সময়। স্যার সেকেন্ড রিঅ্যাকশনটা আরেকবার একটু বোঝানো যাবে? ওই PDBS4 কেটে গেছে। রাইট। আমি বলেছি যে আমরা যেটা নরমালি জানি যে অ্যালকিন হোক আর অ্যালকাইন হোক, আমরা নরমালি যেটা জানি যে হাইড্রোজেন অ্যাডিশন করলে তারা আনস্যাচুরেট, তারা হাইড্রোজেনের সাথে অ্যাডিশন রিঅ্যাকশন দিয়ে স্যাচুরেট হইতে চাইবে বা হবে। কিন্তু সেটা হবে কার প্রেজেন্সে? নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে। কিন্তু দেখা গেল যে আমি যদি ইথিনকে ইথেনে, মানে তোমাদেরকে এটাও তো ভাবতে হবে, ইথেন হওয়ার আগে কিন্তু ইথিন হয়েছিল, ঠিক কিনা? ট্রিপল বন্ড কিন্তু সিঙ্গেল বন্ডে যাওয়ার আগে ডাবল বন্ডে হয়েছিল না এক সময়, তারপরে সে যায় আর সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়েছে। তাইলে আমি চাইতেছি তাকে ডাবল বন্ড পর্যন্ত থামাইয়া দিব, স্টপ করে দিব, ঠিক আছে? তো স্টপ করার জন্য আমি এই রিডাকশনটা যেন কমপ্লিট হইতে না পারে, এই রিডাকশনটা যেন কমপ্লিট না হয়, আমি সেই ব্যবস্থা করব। আর সেই কাজটা কে করবে? প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট। সেটা প্রমাণ হয়েছে যে এটা প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট হইলে হয়। তাহলে পরে মনে রাখবা যে ইথাইন হাইড্রোজেন এডিশন দিবে, কিন্তু ক্যাটালিস্ট যদি নিকেল হয় তাহলে এইটা রেজাল্ট, ক্যাটালিস্ট যদি প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট হয় তাহলে রেজাল্ট এইটা, কথা শেষ। মানে ইথাইন থেকে আমি ইথেনে যাইতে পারি, আবার ইথিনেও যেতে পারি, ডিপেন্ড করবে আমি কোন ক্যাটালিস্ট দিচ্ছি তার উপরে। আন্ডারস্টুড? ইয়েস স্যার, থ্যাংক ইউ। তাহলে হাইড্রোজেন এডিশন ডান। বলেছিলাম যে সব এডিশন দেখাবো না, সিলেক্টিভ গুলা। ওয়াটার এডিশন, এবার হচ্ছে ওয়াটার এডিশন, অর্থাৎ ইথাইনে ওয়াটার এডিশন দেখতে চাচ্ছ এখন তোমরা। ইথাইনে ওয়াটার এডিশন দেখবে এখন। ইথাইনে ওয়াটার এডিশন, এই যে CH ট্রিপল বন্ড CH, ওয়াটার এডিশন মানে H2O। ইথাইনে ওয়াটার এডিশন, কথা তো আমি অর্ধেক বলে ফেলছি যে ইথাইনে ওয়াটার এডিশন। তবে ইথাইনে ওয়াটার এডিশনে তোমরা নোটিস করবা 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট দেওয়া হয়, যেটা আর কোন রিঅ্যাকশনে দেওয়া হয় না। নো আদার সিঙ্গেল রিঅ্যাকশন, আর কোন রিঅ্যাকশনে এটা দেখবা না যে ওয়াটার এডিশন রিঅ্যাকশন কিন্তু 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট মেনশন করা আছে। যদি 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেট মেনশন করা থাকে, তাহলে বুঝবা যে তুমি এই রিঅ্যাকশনটা করতেছো, রিমেম্বার। তাহলে ইথাইনের সাথে যখন আমরা ওয়াটার অ্যাড করি 20% সালফিউরিক অ্যাসিড এন্ড 2% মার্কিউরিক সালফেট দিয়ে, তখন ফার্স্টে এটা হয়, ও সরি এত বেশি। ফার্স্টে এটা হয় কিভাবে হয়? সহজ হিসাব। ওয়াটারের মধ্যে কি থাকে? এইচ আর ওএইচ। ওয়াটার মানে কি? এইচ আর ওএইচ সাপ্লাই দিবে, তার কোনো কাজ নাই। এইচ দিল ওরে, হয়ে গেল সে CH2। ওএইচ দিল ওরে, তাহলে ওর ঘাড়ের উপরে ওএইচ থাকে, ঠিক কিনা? কিন্তু কথাটা যেটা, সেটা হলো গিয়া ট্রিপল বন্ড ডাবল বন্ডে কনভার্ট হয়েছে, শুধুমাত্র ট্রিপল বন্ডটা ডাবল বন্ডে কনভার্ট হয়েছে। কেন? কারণ 1 মলিকুল ওয়াটার অ্যাড হয়েছে, মাত্র 1 মলিকুল ওয়াটার অ্যাড হয়েছে। 1 মলিকুল ওয়াটার অ্যাড হলে এটা হবে, এটা তো ন্যাচারাল। আচ্ছা, ওয়াটার অ্যাড হবে, মনে করো ডাবল বন্ড হলে 1 মোল ওয়াটার অ্যাড হবে, ট্রিপল বন্ড হলে 2 মোল ওয়াটার অ্যাড হবে।
ডাবল বন্ড হলে 1 মোল হাইড্রোজেন অ্যাড হবে, ট্রিপল বন্ড হলে 2 মোল হাইড্রোজেন অ্যাড হবে। অর্থাৎ ডাবল বন্ডে যেটা 1 মোল অ্যাড হবে, ট্রিপল বন্ডে সেটা 2 মোল অ্যাড হবে। এটাই তো ন্যাচারাল। কথা বলো। জি স্যার। ট্রিপল বন্ড হইলে না সিঙ্গেল বন্ড হইলে? না না, সিঙ্গেলে অ্যাড হবে কেন? সিঙ্গেল তো অ্যাডিশন দিবে না, অ্যাডিশন দিবে ডাবল বন্ড, অ্যাডিশন দিবে ট্রিপল বন্ড। ডাবল বন্ড অ্যাডিশন দিলে যা অ্যাড হবে সেটা 1 মোল অ্যাড হবে, আর ট্রিপল বন্ড হলে যা অ্যাড হবে তার 2 মোল অ্যাড হবে। কথা কি ঠিক? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন এই যে 2 মোল অ্যাড হবে সেটা কিন্তু একসাথে 2 মোল অ্যাড হবে না, 1 মোল 1 মোল করে অ্যাড হবে, যেটা তোমরা একটু আগেও আমি বলেছি, ঠিক কি না? তাহলে এখানে সেটাই হইছে যে 1 মোল ওয়াটার অ্যাড হইছে, এই যে 1 মোল ওয়াটার অ্যাড হইছে, এটা হইছে। এখন আশা করব যে এরপরে আরেকটা মোল ওয়াটার হবে, আশা করব যে আরেক মোল ওয়াটার অ্যাড হবে, কিন্তু না, এই ওয়াটার অ্যাড হওয়ার আগে একটা ঘটনা ঘটে যায়। ওই ওয়াটার আসার আগেই আরেকটা ঘটনা ঘটে যায়, সেটা কি? এইটা রিঅ্যারেঞ্জ হয়ে যায়। এটা কি হয়ে যায়? রিঅ্যারেঞ্জ হয়ে যায়, এবং রিঅ্যারেঞ্জ হয়ে এখান থেকে CH3CHO হয়ে যায়। রিঅ্যারেঞ্জ হয়ে কি হয়ে যায়? CH3CHO হয়ে যায়। তাহলে কথাটা কি? ইথাইনে ওয়াটার অ্যাড করছি, ওয়াটার অ্যাড করার পরে 1 মোল ওয়াটার অ্যাড হবে ফার্স্টে, 1 মোল ওয়াটার অ্যাড হইছে, কিন্তু 1 মোল ওয়াটার অ্যাড হইছে, আমরা তো নরমালি ভাববো যে আরেকটা মোল ওয়াটার অ্যাড হবে, কিন্তু তার আগেই একটা ঘটনা ঘটে গেছে। কি হইছে? এটা রিঅ্যারেঞ্জ হয়ে গেছে। কি হইছে? এটা রিঅ্যারেঞ্জ হয়ে গেছে, হয়ে এটা হইছে। এখন রিঅ্যারেঞ্জ ঘটতে পারে কিনা আমি একটু দেখি তো, বা কেন রিঅ্যারেঞ্জ হবে? কেন রিঅ্যারেঞ্জ হবে? হ্যাঁ, যখন কিনা 1 মোল ওয়াটার অ্যাড হইছে, ভালো করে ফলো করো, যখন কিনা 1 মোল ওয়াটার অ্যাড হইছে, ইথাইনের সাথে 1 মোল ওয়াটার অ্যাড হইছে, অ্যাড হওয়ার পরে যেটা দেখতেছো এটাকে বলা হয় আনস্যাচুরেটেড অ্যালকোহল। 1 মোল ওয়াটার অ্যাড হওয়ার পরে যেটা দেখতেছো সেটা হচ্ছে আনস্যাচুরেটেড অ্যালকোহল, প্রথম কথা। আচ্ছা, ওই কথা বাদ দাও, এটা রিঅ্যারেঞ্জ হইবে কেন? এটা রিঅ্যারেঞ্জ হয় কেন? কারণ হলো এখানে একটা ওএইচ গ্রুপ আছে যেটা পোলার, এখানে একটা ওএইচ গ্রুপ আছে যেটা পোলার। আর মনে রাখবা, ডাবল বন্ড থাকলে সেই ডাবল বন্ডটাও কিছুটা পোলার, এটা পোলার ওইটাও পোলার, এইটাও কিছুটা পোলার ওইটাও কিছুটা পোলার। অ্যাজ এ রেজাল্ট কি হয়? এই পোলারের মধ্যে, এই পোলারটার মধ্যে অক্সিজেন নেগেটিভ, কার্বন অক্সিজেন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ। আর তখন এইটা, এই পোলারের ইফেক্টটাই তারাও, তাদের মধ্যেও কি হয়? পোলারিটি বেড়ে যায়। মনে করো কেউ যদি পোলার বা পোলার হইতে চায়, কথা বুঝছো কিন্তু, কেউ যদি পোলার পোলার একটু ভাব ধরে, মানে পোলার হইতে চায়, পোলার পোলার ভাব ধরে, তার কাছে যদি কোনো একটা পোলার আছে, তাহলে সে কিন্তু আরো বেশি পোলার হয়ে যাবে। কথা কি ঠিক? জি স্যার। মানুষের নেচার দিয়ে চিন্তা করো, একটু ভাব ভাব ধরতেছে আর কি, ভাব ভাব ধরতেছে, যদি একজন মোটামুটি তার কাছে এসে ভাবটা দেয়, তাহলে সে তার সাথে একটু আরো একটু ভাব ধরে, ঠিক কিনা? জি স্যার। তাইলে এরকমটা যে যে পোলার, এ তো ক্লিয়ারলি একটা পোলার গ্রুপ আসছে, আর ও না সবসময় পোলারের একটা ভাব ধরে থাকে কিন্তু দেখাইতে পারে না। বুঝলেন এই কথাটা? পোলারের ভাব ধরে থাকে কিন্তু দেখাতে পারে না মানে যে স্যার, পোলার। যে কোনো ডাবল বন্ডই এরকম থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো ডাবল বন্ডেই, যে কোনো ডাবল বন্ডেই এমনটা হয়, ঠিক আছে? তো যখন না এই এই পোলার গ্রুপটা আসে, এ কিন্তু সবসময় একটা পোলার পোলার ভাবে থাকে কিন্তু দেখাইতে পারে না যে সে পোলার। কিন্তু যখন একটা পোলার তার কাছে আসছে, তখন সে ইনফ্লুয়েন্স হয়। হ্যাঁ, তখন সে ইনফ্লুয়েন্স হয়, তখন সে দেখায় যে হ্যাঁ আমিও পোলার, আমিও পোলার হইলে তখন এই কার্বন হয়ে যায় পজিটিভ আর এই কার্বন হয়ে যায় নেগেটিভ। আর তখনই কি হয় জানো? আর তখনই এই চান্সে এই এই যে মাইনাসটা এই প্লাসটাকে নিয়ে নেয়, এই প্লাসটা তখন এইখানে চলে আসে, কারণ এটা প্লাস ওই দলের মাইনাস, এই দলের প্লাস ওই দলের মাইনাস, একই তো কথা, ঠিক না? এমনটাই হয়। এই প্লাসটা, প্লাস হাইড্রোজেন তখন এখানে চলে আসে, তাহলে প্লাস হাইড্রোজেন এখানে আসছে CH2 হয়ে যাবে CH3। হইছে কিনা প্রমাণ পাইছো? CH2 টা CH3 হয়ে গেছে, এই বন্ড কিন্তু নাই তখন। মানে স্যার ওএইচ বন্ড ভেঙে যায়? হুম, এটা তখন নাই, এটা তখন নাই, এই এইচটাও এইখানে চলে আসছে, তাহলে অক্সিজেন এখানে ডাবল বন্ড ফর্ম করে বসাবে, ঠিক না? তাহলে এটা CHO হইছে কিনা দেখো তো, CHO। জি স্যার। তার মানে এটা রিঅ্যারেঞ্জ হয়ে এটা হইতে পারে, এটা রিঅ্যারেঞ্জ হয়ে হতেই পারে, এন্ড এটা হয়ও, কারণ এটা আনস্টেবল।
এটা আনস্টেবল মনে রাখবা। দুইটা পোলার যদি অপোজিট পোলার যদি কাছাকাছি আসে তাহলে সেটা আনস্টেবল, সেটা আনস্টেবল। আন্ডারস্টুড? স্যার এটা কি মানে মাঝে মাঝে হয় নাকি মানে হবেই, সবসময়ই হবে? হবেই 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 হবে হবেই হবে। এরকম যদি ডাবল বন্ড আর ওই যদি কোনো একটা কার্বনের সাথে একসাথে চলে আসে, মানে একটা কার্বন না, যে কার্বনের সাথে ডাবল বন্ড আছে ওই কার্বনের সাথে ওইসও আছে, তাইলে সেটা জীবনেও টিকবে না। ওকে স্যার। কথা বুঝতে? আচ্ছা, তাহলে ইথাইনের, হ্যাঁ বলো। কার্বনটা পজিটিভ হয়েছে কজ OH নেগেটিভ, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু অক্সিজেন নেগেটিভ, ও তো নেগেটিভ না, ঠিক আছে, ও নেগেটিভ। এই কারণে সবসময় মনে রাখবা কেউ যদি নেগেটিভ হয় তার পাশের জন পজিটিভ হইতেই হবে। আচ্ছা, তো এবার আসো, তাহলে কথা কি দাঁড়ালো? ওয়াটার এডিশন ইথাইনে কি হবে? ইথাইনে ওয়াটার অ্যাড করলে ফার্স্টে যা হবে, যাই হবে সেটা রিঅ্যারেঞ্জ হয়ে ফাইনালি অ্যালডিহাইড হবে। এটা ফাইনালি এটা হবে, ফাইনালি এটা হবে। এখন কথা আছে, যদি দেখো সিএইচ ট্রিপল বন্ড সিএইচ থাকে, ওয়াটারও থাকে, 20% সালফিউরিক অ্যাসিডও থাকলো, 2% মার্কিউরিক সালফেটও থাকলো, কিন্তু এখানে একটা কম্পাউন্ড, এক্স কম্পাউন্ড। You have to finish the equation now. You have to finish the equation now. এখন তোমাকে ইকুয়েশন শেষ করে দিতে হবে। তার মানে তুমি তাইলে কোনটা নিবা? জানো কোনটা স্যার নিবা? CH3CHO। ইয়েস, CH3CHO, CH3CHO। তার মানে তুমি যখন বলবো যে কমপ্লিট দ্য ইকুয়েশন, তখন কিন্তু CH3CHO। তুমি শুধু এইটা তখনই লিখবা যখন তোমাকে দুইটা স্টেপের সুযোগ দিবে। কথা বুঝো নাই? এটা কখন লিখবা? যখন দুইটা স্টেপ লেখার চান্স পাইবা তখন লিখবা। রিঅ্যারেঞ্জ কথাটা থাকবে তখন লিখবা। রিঅ্যারেঞ্জ নাই, দুইটা স্টেপ নাই, একটা স্টেপ, তাইলে শেষ। এটা কথা কি ক্লিয়ার? ঠিক আছে না? ওয়াটার এডিশন এটা, হ্যাঁ এটা ওয়াটার এডিশন, ঠিক আছে। তো আমরা বললাম হাইড্রোজেন এডিশন করব, করলাম তো, বললাম ওয়াটার এডিশন করব, করলাম তো। গট দা পয়েন্ট? আবির, ইয়েস স্যার। আছো তো? জি স্যার আছে। আচ্ছা, কিন্তু না, আমরা আরেকটা ওয়াটার এডিশন দেখব, সেটা হলো প্রোপাইনের। আমরা আরো একটা ওয়াটার এডিশন দেখব, তা হচ্ছে প্রোপাইনের। আমরা ইথাইনের সাথে সাথে আমরা না প্রোপাইনের ওয়াটার এডিশনটা একটু দেখতে চাচ্ছি। দেখতে চাচ্ছি কেন? কারণ একবার বোর্ডে এসছিল প্রোপাইনের সাথে ওয়াটার এডিশন করার পরে বলতেছিল যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা কোনটা, অপশন এ, অপশন বি, অপশন সি নাকি অপশন ডি। তার মানে এমসিকিউতে এসছিল, এমসিকিউতে এসছিল প্রোপাইনের সাথে ওয়াটার এডিশনে কি হবে। সেই কারণে আমরা ওটা না জেনে পারি না, নাকি বলো? যেহেতু একবার বোর্ডে চলে আসছে, তাহলে ইথাইনের সাথে সাথে এবার প্রোপাইনেরটা দেখাচ্ছি। প্রোপাইনে ওয়াটার এডিশন কি হবে? প্রোপাইনে ওয়াটার এডিশন কি হবে? কন্ডিশন একই, 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেটই দেওয়া থাকবে। কিন্তু এবার কি হবে, কি হতে যাচ্ছে? এবার যেটা হবে ডিরেক্ট, মানে যেটা হবে সেটা হচ্ছে এটা, যেটা হবে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে কিটোন। আগেটা ছিল অ্যালডিহাইড, এবার কিটোন। আগেটা অ্যালডিহাইড, এবার কিটোন। এটা আগেটা ছিল অ্যালডিহাইড, এবার হচ্ছে কিটোন। তাহলে এটা থেকে হচ্ছে কিটোন। এখন কিটোন কেন হয়েছিল? কিটোন কেন হয়েছিল? কারণ CH3C ট্রিপল বন্ড CH ছিল যখন, CH3C ট্রিপল বন্ড CH ছিল যখন, তখন H পজিটিভ আর OH নেগেটিভের মধ্যে H এসছিল এই কার্বনে আর OH এসছিল এই কার্বনে। কারণ কি? কারণ যখন এইরকম একটা অ্যালকাইন আসছে তখন মনে পড়ে গেছে যে হাইড্রোজেন কোথায় আসে? যেখানে হাইড্রোজেন বেশি। নেগেটিভটা কোথায় আসে? যেখানে হাইড্রোজেন কম। এখানে কম বলতে নাই, ঠিক না? তাহলে এটা কোন রুল? মার্কোনিকভ রুল। এটা কোন রুল? এটা হচ্ছে মার্কোনিকভ রুল। এটা হচ্ছে মার্কোনিকভ রুল। জি স্যার। তাহলে এখানেও দেখছো এই মার্কোনিকভ রুলের একটু টাচ রয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রোপাইনের সাথে যখন ওয়াটার অ্যাড হইছে সেই সময় হাইড্রোজেন কোথায় আসছে? ট্রিপল বন্ডের এই কার্বনে।
ওইস কোথায় আসছে? ট্রিপল বন্ডের এই কার্বনে। কেন? মার্কোনিকো রুল ফলো করা লাগে যে। মার্কোনিকো রুল বলছিল না নেগেটিভটা কোথায় আসবে? যেখানে লেস হাইড্রোজেন। তাইলে হাইড্রোজেন কোথায় আসে? যেখানে মোর হাইড্রোজেন। সে কি ভুলে যাবে মার্কোনিকোভের কথা? যাবে না। তখনই কি হয়? তখনই কি হয়? CH3 CH2 CH3 C, এই যে তখন ওইসটা আসে এখানে আর এইটা আসে ওখানে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে ইথাইল প্রোপাইনটা এমন কম্পাউন্ড যেটার সাথে ওয়াটার অ্যাড হলে পরে ওইস আসে হচ্ছে সেকেন্ড কার্বনে, ওইস আসে সেকেন্ড কার্বনে। ঠিক আছে? ট্রিপল বন্ড ডাবল বন্ড হয়, কিন্তু ওইস আসে কোথায়? সেকেন্ড কার্বনে। এইটা আসে কোথায়? ফার্স্ট কার্বনে। তারপরে যখন রিঅ্যারেঞ্জ হবে তখন কি হবে? রিঅ্যারেঞ্জ হলে কি হবে? এই এইচটা চলে যাবে না এখানে? কি বলো? রিঅ্যারেঞ্জ হওয়ার সময় কি হয়? তাই তো হয়, ঠিক না? তাহলে এইচটা চলে গেলে এখানে, তো চলে গেলে এখানে কি হয়ে গেল? সিও হয়ে গেল কি না বলো তো? সিও, এই যে সিও, মিলছে কি ব্যাপারটা? জি স্যার। তাহলে কি? তাহলে ইথাইন, হ্যাঁ বলো। স্যার OH এর H কি ডানে গেছে ওই পোলারিটির জন্য? মানে একই, এই যে ডাবল বন্ড, ডাবল বন্ডের কি বলেছিলাম? এইচটা ওইসের যে এইচ, অক্সিজেন আর অক্সিজেনের সাথে এই কার্বন, আর হাইড্রোজেন যাবে তার পাশের কার্বনে। যা কিছু হবে ডাবল বন্ডে হবে, যা কিছু হবে ডাবল বন্ড ট্রিপল বন্ডের জায়গায় থেকে হবে। তাইলে পরে ওইসের এইচ যাবে রাইটে, এই যে যাবে রাইটে CH2, রাইটে গেলে CH3, এই যে এইচ যাওয়ার কারণে হয়ে গেছে CH3, আর এইচ যাওয়ার কারণে সে হয়ে গেছে CO, এই যে CO। কোনো কিছু তো আর গুজামিল দিয়ে হয় না, ঠিক না? যা হবে ফিটফাট হইতে হবে। প্রোপাইন ওয়াটার অ্যাড করব, কিটোন হবে। রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রেও কি স্যার এইচ যাবে যেখানে বেশি হাইড্রোজেন আর অক্সিজেন যাবে যেখানে কম হাইড্রোজেন, এরকম কিছু? আরে এখানে অক্সিজেন আর হাইড্রোজেন যাইতেছে কই? অক্সিজেন তো থাকতেছে। ও আচ্ছা, হ্যাঁ অক্সিজেন এখানে কই যাইতেছে? জি স্যার। অক্সিজেন তো তার জায়গায় আছে, হাইড্রোজেন সরে যাচ্ছে। হাইড্রোজেন সরে গেলে তার কই যাবে? এই কার্বন ছাড়া তার যাওয়ার কোনো জায়গা নাই। তার মানে স্যার কথা হলো এটা। রিঅ্যারেঞ্জমেন্টের সময় জাস্ট অক্সিজেনটা থাকে আর হাইড্রোজেন যায়। হাইড্রোজেন যায়, জি স্যার। অক্সিজেনটা থাকে, হাইড্রোজেন যায়। অক্সিজেন থাকে যেই কার্বনের সাথে, হাইড্রোজেন যায় তার পাশের কার্বনের সাথে। কথা শেষ। জি স্যার। এখানে কম বেশির কোনো বিষয় না। হ্যাঁ, কম বেশির বিষয় হলো এইখানে যখন বাইরের থেকে তারা আসবে। এটা তো ঘরের মধ্যেই রিঅ্যারেঞ্জ হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম ওয়াটার এডিশন ইথাইনে, ওয়াটার এডিশন প্রোপাইনে। ইথাইনে ওয়াটার এডিশনে কি হয়? সিমিলটেনিয়াসলি প্রোপাইনে ওয়াটার এডিশন হলে কি হয়? প্রোপাইনে হইলে কিটোন হবে, প্রোপাইনে হইলে কিটোন হবে। অক্সিজেন কে পাবে? মাঝখানের কার্বন পাবে। এটা শুধু মাথায় রাখতে হবে। তাহলে হাইড্রোজেন এডিশন গেল, ওয়াটার এডিশন গেল। এবার থার্ড হচ্ছে ওজোন এডিশন। আমরা বলেছিলাম যে কোন রিঅ্যাকশন গুলা এডিশন রিঅ্যাকশন, তার মধ্যে একটা ছিল ওজোন এডিশন। এবার করব হচ্ছে ওজোন এডিশন। কিসে? ইথাইনে। কি করব? ওজোন এডিশন। প্রিভিয়াস ক্লাস ভুলে না গেলে দেখতে পারো। প্রোপাইনের ইথাইনের সাথে ওজোন এড করা মানে কি? O3+ করি, কিসের প্রেজেন্সে করি? CCl4 দিয়ে, ঠিক না? যে কোনো কিছুর সাথে ওজোন অ্যাড করা মানে, ওজোন অ্যাড করতে হলে কার্বন টেট্রাক্লোরাইড ডিসলভ করে অ্যাড করতে হয়। করলে ওজোনাইড হয়। মনে আছে কি? করলে কি হয়? ওজোনাইড। তারপরে হাইড্রোলাইসিস করলে প্রোডাক্ট। কিন্তু এইবার যে ওজোনাইডটা হবে সেটা কেমন হবে একটু বলি। যখন কিনা ডাবল বন্ড ছিল তখন কি বলতাম? যখন কিনা ডাবল বন্ড ছিল তখন বলতাম যে ডাবল বন্ড ভ্যানিশ করে দাও। স্যার এক্ষেত্রে কি সিঙ্গেল বন্ড থাকবে তাহলে? বলেছিলাম যে ডাবল বন্ড ভ্যানিশ করে দাও, সেখানে ওজোনাইড বানাও। কিন্তু এখন তো ট্রিপল বন্ড। এখন ওজোনাইড বানানোর জন্য দুইটা বন্ড ভাঙা দরকার। এখন দুইটা বন্ড থাকলে দুইটাই ভাঙবে, কিন্তু তিনটা থাকলেও দুইটাই ভাঙবে, কিন্তু একটা তো থেকেই যাবে। এইবার তাইলে কি হইতেছে? CH এর সাথে সিঙ্গেল বন্ড CH থেকে যাবে এবার, ঠিক কি না? তারপরে ওজোনাইড বানাইবো যেভাবে আমরা ওজোনাইড বানাই। ওজোনাইড তো যেমন তেমনই থাকবে, শুধু আগে এখানে কোনো বন্ড থাকতো না, এখন একটা বন্ড থাকবে। তারপরে আমরা কি করি? জিঙ্ক দিয়ে হাইড্রোলাইসিস করি। জিঙ্ক দিয়ে হাইড্রোলাইসিস করি এবং মনে কি আছে যে এই অক্সিজেন কার ভাগের? জিঙ্কের ভাগে। জিঙ্ক অক্সাইড হয়ে যায়, ঠিক কি না? জিঙ্কের ভাগে। তারপরে এটা এক ভাগ পায়, এটা এক ভাগ পায়, কিন্তু আজকে তার ভাগ পাবে না, ঠিক কি না? আজকে ভাঙলেও এইটা তো আর ভাঙবে না।
ভাঙে তো এগুলো, ঠিক না? অক্সিজেনের মাঝখানে গুলো ভাঙে, অক্সিজেন যেখান থেকে সেখান থেকে ভাঙে, কিন্তু কার্বন আর কার্বনের মাঝখান থেকে তো ভাঙবে না। এই কারণে এইবার কি হবে জানো, এটা হবে, এই যে এইভাবে দেখানো যায় যে এইটা হবে, অর্থাৎ এইটা হইতেছে সিএইচও সিএইচও, কি হইতেছে, দুইটা সিএইচও একসাথে কানেক্টেড হইতেছে। তা আমি এটাকে চাইলে এইভাবে দেখাতে পারি, এখানে যাক দুইটা সিএইচও কানেক্টেড হইতেছে, এই যে একটা সিএইচও, এই একটা সিএইচও কিন্তু কানেক্টেড। আর আমরা যদি আগের দিনের মতো চিন্তা করি, মনে আছে এর একটা অক্সিজেন দেই আর ওর একটা অক্সিজেন দেই, তাইলেও তো হিসেব হয় সিএইচও সিএইচও, ঠিক কিনা? যেভাবেই দেখো সিএইচও সিএইচও, তাইলে হইছে কি সিএইচও সিএইচও। এবং এই কম্পাউন্ডের নাম হচ্ছে গ্লাইঅক্সাল, এই কম্পাউন্ডের নাম হচ্ছে গ্লাইঅক্সাল, এই কম্পাউন্ডের নেম হচ্ছে গ্লাইঅক্সাল, এটা হচ্ছে গ্লাইঅক্সাল, আন্ডারস্টুড? এটা হচ্ছে ওজন এডিশন, হ্যাঁ এটা হচ্ছে ওজন এডিশন, গট ইট? তাহলে আমরা ইথাইনে এডিশন দেখলাম, হাইড্রোজেন এডিশন, সেখানে একটা স্পেশাল রিঅ্যাকশন আছে, দেখলাম ওয়াটার এডিশন, ওটা স্পেশাল রিঅ্যাকশন, দেখলাম ওজন এডিশন। ইথাইনের 3টা এডিশন, 5টার মধ্যে 3টা দেখাইছি, বাকি 2টা ইম্পর্টেন্ট না, দেখাই নাই, দরকার নাই। ইথাইনের বা অ্যালকাইনের একটা স্পেশাল প্রপার্টি করাবো, স্পেশাল প্রপার্টি, তা হচ্ছে অ্যাসিডিক নেচার অফ ইথাইন অর অ্যালকাইন 1। অ্যালকাইন 1 কথাটা কেন বলছি শেষে বুঝাবো। অ্যাসিডিক নেচার অফ ইথাইন হিসেবে চিন্তা করো এখন, অ্যাসিডিক নেচার অফ ইথাইন, অ্যাসিডিক নেচার অফ ইথাইন পড়াবো এখন। সবাই একটু নড়ে চড়ে বসো, খুব পাওয়ারফুল টপিক। রামিমা, ফয়সাল, তালহা, উষ্ণ, আবির, নাওয়ার, রাফি, ফারহান লাবিব, সবাই একটু খুব শক্তমুক্ত করে বসো, সিট বেল্ট বাইধাটাইতে বসো, হ্যাঁ? অ্যাসিডিক নেচার অফ ইথাইন পড়বো বা অ্যালকাইন পড়বো আমরা, খুব পাওয়ারফুল টপিক, এতই পাওয়ারফুল যেটা পরপর 2 বছর এই কনসেপ্টের উপর অ্যান্সার করতে হয়েছে, আর টোটাল লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে 3 বছর। বোঝো না, হ্যাটট্রিক করতে পারে না, কিন্তু একটা ম্যাচে 3 বার গোল করলে হ্যাটট্রিক হয়, কিন্তু ম্যাচটা চেঞ্জ হয়ে গেছিল। 5 বছরের মধ্যে 3 বছর এই কনসেপ্টের উপর অ্যান্সার করতে হয়েছে, 5 ইয়ার্স এর মধ্যে 3 ইয়ার্স এই কনসেপ্টটা দিয়ে কোশ্চেনের অ্যান্সার করতে হয়েছে, তার মধ্যে আবার 2 বার পর পর। বুঝো, অর্গানিকে হাজার হাজার টপিক, একটা থেকে একটা কম ইম্পর্টেন্ট না, কিন্তু কি একটা টপিক পাইছে বারবার খালি এই টপিকের উপরে অ্যান্সার করতে হবে। সেই টপিক হচ্ছে এটা, অ্যাসিডিক নেচার অফ ইথাইন অর অ্যালকাইন 1, ঠিক আছে? রামিমা, রামিমা, রামিমা কি আছো? জি স্যার। হ্যাঁ, সাউন্ড দিও। ওকে, তাহলে এই টপিকটা সবাই অ্যাটেনশন দিই, বুঝবো, আমরা বুঝতে চেষ্টা করব। অ্যাসিডিক নেচার অফ ইথাইন, অ্যালকাইন। আচ্ছা কোষ তারা মানে ব্যাপারটা কি যে বলতেছে অ্যাসিডিক নেচার অফ ইথাইন, আমরা এত অবাক হচ্ছি কেন? বলে স্যার আমরা কি অবাক হয়েছি নাকি? তোমরা বুঝো নাই তাই অবাক হও নাই, ঠিক না? কথা হচ্ছে যে অ্যাসিডিক নেচার অফ ইথাইন অবাক করবে কেন? অবাক করা উচিত, সারপ্রাইজ হওয়া উচিত, আমাদের সারপ্রাইজ হওয়া উচিত যে কি বলে ইথাইন অ্যাসিডিক, আমাদের সারপ্রাইজ হওয়া উচিত যে কি বলে ইথাইন অ্যাসিডিক, হাইড্রোকার্বন অ্যাসিডিক, কি বলে ইথাইন অ্যাসিডিক, হাইড্রোকার্বন অ্যাসিডিক। এটা আমার বিশ্বাস করতে হবে, হ্যাঁ বিশ্বাস করতে হবে যদি আমি এক্সপ্লেন করতে পারি, ঠিক কিনা? অর্থাৎ ব্যাপারটা হলো যে ইথাইন কেন অ্যাসিডিক, আমি মানে ব্যাপারটা কেন সারপ্রাইজিং। ইথেন তো অ্যাসিডিক না, ইথেন তো অ্যাসিডিক না, ইথিন তো অ্যাসিডিক না, তাহলে কেন ইথাইন অ্যাসিডিক? এ তো প্রোটন দেয় না, এও তো প্রোটন দেয় না, তাহলে সে কেন প্রোটন দেয়? এর কা তো প্রোটন দেওয়ার অ্যাবিলিটি নাই, ওরও তো প্রোটন দেওয়ার অ্যাবিলিটি নাই বা দেওয়ার কোনো কারণও নাই, ও কেন প্রোটন দিবে? এরা তো প্রায় একই ফ্যামিলির কাছাকাছি, সবাই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, হোক না স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, কিন্তু এদের মধ্যে এর বিহেভিয়ারটা
মানে এ কেন একটা আইডেন্টিক্যাল বিহেভ করলো, এটা একটা ইন্ডিভিজুয়াল বিহেভ করলো, একটা ইউনিক বিহেভ করলো যে এটা অ্যাসিডিক, এই এই জায়গার মধ্যে থেকে, এই ফ্যামিলির মধ্যে থেকে এটা অ্যাসিডিক কিভাবে পসিবল? কেন কেন অ্যাসিডিক? কেন অ্যাসিডিক? তো সেটাই আমরা শেয়ার করবো, রাইট? তাহলে আমাদের আগ্রহ কি? আমাদের এখন অ্যাট্রাকশন, আমরা খুব তাকায় আছি কি দেখার জন্য যে ইথাইল কেন অ্যাসিডিক, ইথাইল কেন অ্যাসিডিক? এটা তো অ্যাসিডিক না, এটাও অ্যাসিডিক না, এটা কেন অ্যাসিডিক? এটার থেকে কেন আমরা প্রোটন পাই, এটার কাছ থেকে কেন প্রোটন পাই? এটা আমরা এখন জানতে চাচ্ছি। এবার আসো কেন এমন হয়। আচ্ছা, তা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে যে কার্বন থাকে সেই কার্বন sp3 হাইব্রিড অরবিটাল ফর্ম করে। আগে যদি জানা থাকো ভালো, না জানলে আজকে জানলা। কার্বন যদি সিঙ্গেল বন্ডের সাথে থাকে তাহলে sp3, কার্বনের সাথে যদি সিঙ্গেল বন্ড থাকে, শুধু কার্বনের সাথে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে sp3, কার্বনের সাথে যদি ডাবল বন্ড থাকে তাহলে sp2, আর কার্বনের সাথে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে সে sp অরবিটাল তৈরি করে। কথা কি ক্লিয়ার? কার্বনের সাথে যদি সিঙ্গেল বন্ড থাকে বা কার্বন কার্বন যদি শুধু সিঙ্গেল বন্ড থাকে তাহলে sp3, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে sp2, আর কার্বনের সাথে ট্রিপল বন্ড থাকলে sp। কথা শেষ, ঠিক কি না? তাইলে আমরা এটা জানতে পারলাম যে এই কার্বন sp3, এই কার্বন sp2, আর এই কার্বন sp হাইব্রিড অরবিটাল ফর্ম করে, sp হাইব্রিড অরবিটাল ফর্ম করে। আর এর ভিতরেই সেই সিক্রেটটা, এর ভিতরেই সেই সিক্রেটটা যে কেন ওইটা লাস্টেরটা অ্যাসিডিক, কেন লাস্টেরটা অ্যাসিডিক। এবার আসো, যখন sp3 ফর্ম করে বা যেখানে sp3 হাইব্রিড অরবিটাল ফর্ম হয় সেখানে s আর p এর রেশিও হচ্ছে 1:3। কার রেশিও? s আর p এর রেশিও, s আর p অরবিটালের রেশিও, অর্থাৎ s1 p হচ্ছে 3। তাহলে s আর p এর রেশিও কি? এর ভিতরে sp এর রেশিও কি? 1:3। এর মধ্যে s আর p এর রেশিও কি? 1:2। এর মধ্যে s আর p এর রেশিও কি? 1:1, ঠিক কি না? আচ্ছা, যদি তাই হয়, যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারি যে p ক্যারেক্টার ডিক্রিজ হচ্ছে? বলতে পারি p ক্যারেক্টার ডিক্রিজ হচ্ছে, p এর রেশিও ডিক্রিজ হচ্ছে, আর s এর রেশিও ইনক্রিজ হচ্ছে। যদি তোমরা খুব বোকা হও তাইলে বলবা যে এটা 1, এটা 1, এটা 1, তাইলে আবার বেশি হয় কেমনে? তোমরা তো অতটা বোকা না যে 1:3 আর 1:2 এর মধ্যে রিলেটিভলি 1 বাড়ছে না? 1:2 থেকে 1:1 এ রিলেটিভলি 1 বেশি না? কি বলো? জি স্যার। তাহলে 1:3 এর 1:3 এর 1 এর 1:2 এর 1 বেশি না? অথবা 1:1 এর 1 বেশি না? জি স্যার। তাহলে p ক্যারেক্টার ডিক্রিজ হইতেছে, s ক্যারেক্টার ইনক্রিজ হইতেছে। কথা ঠিক? যদি সেইটাকে আরো বেশি ক্লিয়ার হতে চাও বা আরো বেশি ক্লিয়ার করে দেখতে চাও তাহলে সেটা এরকম বলতে পারো যে এখানে s ক্যারেক্টার 25% আর p ক্যারেক্টার 75%, বলাই যায় 100 এ। এইখানে s ক্যারেক্টার 33.33% আর p ক্যারেক্টার হলো 66.67%, বলাই যায় কি, যায় না? এইখানে s ক্যারেক্টার 50% আর p ক্যারেক্টার অলসো 50%, বলাই যায়, যায় না? কি বলো? তাইলে দেখো বিষয়টা কি দাঁড়ালো যে s ক্যারেক্টারটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ হচ্ছে, আর p ক্যারেক্টারটা কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। এতে কি হয়? এর ইফেক্টটা কি? এর ইফেক্টটা কি? এতে কি হয় যে s ক্যারেক্টার ইনক্রিজ হইতেছে, p ক্যারেক্টার ডিক্রিজ হচ্ছে? এর ইফেক্ট কি? হ্যাঁ, এর ইফেক্টটা কি জানো? সে হচ্ছে হাইব্রিডাইজেশনে s ক্যারেক্টার যত বাড়ে, হাইব্রিডাইজেশনে s ক্যারেক্টার যত ইনক্রিজ হয়, আমি বিশ্বাস করো মাঝে মাঝে আমার খুব রেগে যাই এই অর্থে যে শুধুমাত্র স্টুডেন্টদেরকে বোর্ডের একটা ইনডাইরেক্ট ইন্ডালজেন্স, মানে যে ইন্ডালজ আছে বা একটু মনে করো হেল্প আছে, একটা একটা সিগন্যাল দেওয়া থাকে যে যা কিছুই করবেন একটু স্টুডেন্টের পরে কইরেন, যা কিছু করবেন একটু স্টুডেন্টের পরে কইরেন। যদি সত্যি কথা এই সিগন্যাল না থাকতো আর যদি যদি এই চাওয়াটা না থাকতো, A+ 100 জন পাওয়ানো যেত না সারা বাংলাদেশ থেকে। 100 জন স্টুডেন্টকে A+ পাওয়ানো যেত না যদি ফ্লেক্সিবল ওয়েতে খাতা না দেখে।
একেবারে ছেড়ে মেরে খাতা দেখে বলে এরকম দেখো, না তো জেনুইন রেজাল্ট বের হয় না এগুলো। কত কিছু জানার আছে, কত কিছু বুঝার আছে, এত কিছু জেনে বুঝে এর ধারে কাছে নাই, তাও এ প্লাস। তো আসো কি হয়, এস ক্যারেক্টার যত ইনক্রিজ হয়, এস ক্যারেক্টার যত ইনক্রিজ হয় তাতে কি হয় জানো, এস অরবিটালের পরে থাকে পি অরবিটাল। যখন প্রপোর্শনালি এস ক্যারেক্টারটা ইনক্রিজ হয় তার অর্থ হচ্ছে যে ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসের দিকে সরে আসে, ওই অ্যাটমের নিউক্লিয়াসের দিকে সরে আসে। বুঝো না কেন, এস ক্যারেক্টারটা যদি বাড়ে তাহলে সেই বাড়ার কারণে ইলেকট্রনটা কোন দিকে একটু সরে আসবে, নিউক্লিয়াসের দিকে। কারণ এস ক্যারেক্টার তো এস তো এস, এস আর পি, নিউক্লিয়াস পি মাঝখানে এস, নিউক্লিয়াস পি মাঝখানে এস, তাহলে এস ক্যারেক্টার বাড়বে, ইলেকট্রন কোন দিকে সরে আসবে, নিউক্লিয়াসের দিকে, ঠিক কিনা? এইটাই তারা বুঝাতে চাইতেছে যে হাইব্রিডাইজেশনে যখন এস ক্যারেক্টার বেশি থাকে তখন ওই অ্যাটমের ইলেকট্রন অ্যাটমের নিউক্লিয়াসের কাছে থাকে বেশি, অ্যাটমের নিউক্লিয়াসের কাছে থাকে, অ্যাটমের নিউক্লিয়াসের কাছে চলে আসে। এতে কি হয়, কার্বনের ইলেকট্রন কার্বনের কাছে চলে আসবে, কার্বনের ইলেকট্রন কার্বনের কাছে চলে আসবে, কার্বনের ইলেকট্রন আরো বেশি কার্বনের কাছে চলে আসবে। এতে কি হবে, ইয়েস এতে কিছু হবে। কি হবে, এইখানে কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে, এই যে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এইখানেও কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এইখানেও কার্বনের সাথে হাইড্রোজেন আছে। যখন কিনা কার্বন তার ইলেকট্রন নিজের কাছে নিয়ে আসে বা কার্বনের ইলেকট্রন কোনোভাবে কার্বনের বেশি কাছে চলে আসে, তখন অ্যাজ এ রেজাল্ট হাইড্রোজেন কার্বনের কাছে চলে আসবে, ঠিক কিনা? কারণ কার্বন তো হাইড্রোজেনের সাথেই ধরা আছে। কার্বন যদি তার ইলেকট্রন তার দিকে নিয়ে আসে, অ্যাজ এ রেজাল্ট তার টানে টানে তো হাইড্রোজেনও চলে আসবে তার দিকে, ঠিক কিনা? স্যার এবার একটু বুঝলাম না কি বললেন। মানে আমি বললাম যে এস ক্যারেক্টার যত বাড়ে, এস ক্যারেক্টার বাড়ার কারণে ইলেকট্রন, কার্বনের ইলেকট্রন কার্বনের কাছে চলে আসে, নিউক্লিয়াসের কাছে। কার্বনের ইলেকট্রন তত বেশি কার্বনের নিউক্লিয়াসের কাছে চলে আসে, তত বেশি কার্বন নিউক্লিয়াসের কাছে চলে আসে, তত বেশি কার্বন নিউক্লিয়াসের কাছে চলে আসে। কার্বনের ইলেকট্রন যেটা সে হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, সেই ইলেকট্রন যদি কার্বনের কাছে চলে আসে, কার্বনের কাছে চলে আসে, কার্বনের কাছে চলে আসে, তাহলে কি হবে? তাহলে হাইড্রোজেন কার্বনের কাছে চলে আসবে না, হাইড্রোজেন কার্বনের কাছে চলে আসবে না, হাইড্রোজেন কার্বনের কাছে চলে আসবে না। কথা কি ঠিক কিনা? এখনো বুঝো নাই? জি স্যার। বলো। এতে কি হয় জানো, এই যে এদের মধ্যে যে লেন্থ আছে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে ডিসটেন্স আছে, যেটাকে আমরা বলি লেন্থ, এটাকে বলে বন্ড লেন্থ। এটা হলো বন্ড লেন্থ, এই বন্ড লেন্থ কমে যায়। যেমন এখানে বন্ড লেন্থ 1.10 অ্যাংস্ট্রম, এইখানে বন্ড লেন্থ 1.09 অ্যাংস্ট্রম, এখানে বন্ড লেন্থ 1.06 অ্যাংস্ট্রম। তার মানে তোমার অবজারভেশন বলতেছে যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে লেন্থ, সেই লেন্থটা আস্তে আস্তে কি হইতেছে, আস্তে আস্তে ডিক্রিজ হইতেছে। সেই লেন্থটা ডিক্রিজ হচ্ছে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ হচ্ছে। তার মানে ইথাইনের মধ্যে যে কার্বন, তার সাথে হাইড্রোজেনের ডিসটেন্স হচ্ছে সবচেয়ে কম। ইথাইনের কার্বনের সাথে তার হাইড্রোজেনের ডিসটেন্স সবচেয়ে কম। আর যখন কার্বনের সাথে হাইড্রোজেনের ডিসটেন্স কমে, তার মানে হচ্ছে দুইটা অ্যাটমের নিউক্লিয়াসের ডিসটেন্স কমতেছে, অর্থাৎ দুইটা নিউক্লিয়াস কাছাকাছি চলে আসতেছে। হাইড্রোজেনের নিউক্লিয়াস কার্বনের নিউক্লিয়াসের কাছে চলে আসতেছে, হাইড্রোজেনের নিউক্লিয়াস কার্বনের নিউক্লিয়াসের কাছে চলে আসতেছে। আর যখন দুইটা নিউক্লিয়াস যত কাছে আসতে চেষ্টা করবে, দুইটা নিউক্লিয়াসের যত কাছে আসবে, তখন নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের রিপালশন কাজ করবে। নিউক্লিয়াসের সাথে নিউক্লিয়াসের কি কাজ করবে? রিপালশন। অর্থাৎ এই এই এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে রিপালশন আছে, এইখানে কার্বন আর হাইড্রোজেনের রিপালশন আরো বেশি। কেন? কারণ তারা একটু বেশি কাছে আছে। এইখানে কার্বন আর হাইড্রোজেনের নিউক্লিয়াসের রিপালশন আরো বেশি। কেন? তারা অনেক বেশি কাছে চলে আসছে। কথা কি বুঝতে পারছি? বুঝতে পারছো যে এখানে এই জায়গাতে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে রিপালশন অনেক বেশি, এখানে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে রিপালশন বেশি।
কেন? কারণ তাদের মধ্যে ডিসটেন্স কম। তাদের মধ্যে ডিসটেন্স কেন কম সেটা তো বললামই। এস ক্যারেক্টার বেশি বলে ইলেকট্রন কার্বনের কাছে চলে আসছে, একটার সাথে একটা রিলেটেড তো। তাহলে আমরা কি ফাইনালি বুঝতে পারলাম যে কার্বন আর হাইড্রোজেনের লেন্থ কম কেন বা ডিসটেন্স কেন কম? এবং ডিসটেন্স কমার কারণে, ডিসটেন্স কমের কারণে কি হয়? কার্বনের সাথে হাইড্রোজেনের নিউক্লিয়াসের একটা রিপালশন কাজ করে। তার মানে রিপালশন সবচেয়ে বেশি কোথায় রিপালশন? আমি যদি বলি এখানে সবচেয়ে বেশি রিপালশন না এখানে না ওখানে, তুমি জেনারেলি বলবা স্যার এখানে সবচেয়ে বেশি রিপালশন। আর যেখানে বন্ডের মধ্যে যত বেশি রিপালশন কাজ করে সেই বন্ড তত উইক, সে বন্ড তত উইক। যে বন্ডের রিপালশন বেশি সে বন্ড তত কি উইক হবে না? অর্থাৎ সেই বন্ড ভেঙে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে না? সেই বন্ড ভাঙার চান্স কি বেশি না? ব্রেক করার চান্স বেশি না? তার মানে এই বন্ডটা কি হয়? অনেক বেশি পোলার। এই বন্ডটা অনেক বেশি উইক, অনেক বেশি পোলার। এই বন্ডটা সহজে ভেঙে যেতে পারে, এবং যদি সহজে ভেঙে যেতে পারে বা ভেঙে যায়ও, তখন এখান থেকে হাইড্রোজেন তো রিপালশনের কারণে বেরোয় আসবে না, হাইড্রোজেনের নিউক্লিয়াস রিপালশনের কারণে বেরোয় আসবে। হাইড্রোজেনের নিউক্লিয়াস রিপালশনের কারণে বেরোয় আসবে। তাহলে হাইড্রোজেন নিউক্লিয়াস বের হওয়া মানে কি বের হওয়া? হাইড্রোজেন নিউক্লিয়াস বের হয় কি হিসেবে বের হয়? প্রোটন হিসেবে না? হাইড্রোজেন নিউক্লিয়াস যখন বের হয় সেটাকে কি বলি আমরা? প্রোটন বলি না? কি বলি? প্রোটন বলি না? হাইড্রোজেন নিউক্লিয়াসকে কি বলি? প্রোটন। স্যার তাহলে উইকের পরে আবার একটু বুঝাবেন স্যার? মানে এই বন্ড কেন উইক? কারণ এই বন্ডে রিপালশন বেশি। জি স্যার। রিপালশন বেশি, তাইলে এই বন্ড যে কোনো সময় ভাঙতে পারে। আর জি যখন স্যার। এই বন্ডটা ভাঙবে তখন সেখান থেকে রিপালশনের কারণে হাইড্রোজেনের নিউক্লিয়াস বেরিয়ে আসবে। জি স্যার। জি স্যার। হাইড্রোজেনের নিউক্লিয়াস ছুটে যাবে। হাইড্রোজেনের নিউক্লিয়াস ছুটে গেলে হাইড্রোজেন নিউক্লিয়াসই তো প্রোটন, তার মানে সে তো প্রোটন দিতে পারে। জি স্যার বুঝতে পেরেছি। তাহলে তার কাছে তো আমরা প্রোটন পেতে পারি, তাহলে সে তো প্রোটন প্রোডিউস করতে পারতেছে। তো যারা প্রোটন প্রোডিউস করতে পারে তারাই তো অ্যাসিড। ইয়েস স্যার বুঝতে এ তো পেরেছি। পারে না, এও পারে না। কেন পারে না? এমন কোন রিপালশন নাই যে হাইড্রোজেন প্রোটন হিসেবে বের হবে। এমন কোন রিপালশন নাই যেখানে হাইড্রোজেন প্রোটন হিসেবে বের হবে। এখানে রিপালশন এত বেশি যে হাইড্রোজেন নিউক্লিয়াস বের হওয়ার চান্স আছে এখানে। আর হাইড্রোজেন নিউক্লিয়াস মানেই তো প্রোটন, তাহলে তারই তো প্রোটন দেওয়ার চান্স আছে। আর যে প্রোটন দিবে সেইটা অ্যাসিডিক। ইজ দ্যাট ক্লিয়ার? এস প্রপার্টি বেড়ে গেলে কেন ইলেকট্রন কাছে টানছে বুঝলাম না। এস প্রপার্টি হচ্ছে ভিতরের দিকে। এস প্রপার্টি মানে কি? এস ক্যারেক্টার। এস প্রপার্টি মানে এস ক্যারেক্টার মানে এস অরবিটাল। এস অরবিটালে ইলেকট্রন বাড়লে সেটা কোন দিকে যাবে? ভিতর দিকে যাবে না বাইরের দিকে যাবে? নিউক্লিয়াস, পি অরবিটাল, এস অরবিটাল। এস যত বড় হবে ইলেকট্রন কোন দিকে যাবে? নিউক্লিয়াসের দিকে যাবে না? এস এর পরিমাণ বাড়বে, এস এর পরিমাণ বাড়বে, এস বড় হবে, এস এর ইলেকট্রন বাড়বে, এস এর ইলেকট্রন ডেনসিটি বাড়বে। তাহলে সেটা ইলেকট্রনটা যে একটু বেশি হবে, একটু ছড়াবে, সেটা কোন দিকে যাবে? নিউক্লিয়াসের দিকে যাবে না? কোন কারণে যদি এস এর ইলেকট্রন বাড়ে, এস এর প্রপোর্শন বাড়ে, এস এর প্রপোর্শন যদি কোনোভাবে বাড়ে, তাহলে সেইটার কারণে ইলেকট্রন সরে আসবে কার দিকে? নিউক্লিয়াসের দিকে না। বুঝো নাই? কারণ এস তো হলো গিয়া ভিতর দিকে, পি তো বাইরের দিকে। এখনো ধরতে পারো নাই? বলো। জি স্যার বুঝতে পেরেছি। তাহলে চিন্তা করো যে এস অরবিটাল নিউক্লিয়াসের কাছে না? এস অরবিটালটা নিউক্লিয়াসের কাছে না? তাহলে এস যদি সাইজে একটু বাড়ে, এস এর যদি একটু প্রপোর্শন বাড়ে, তাহলে সে তো নিউক্লিয়াসের কাছে থেকে আরো কাছে আসবে, ঠিক না? আর পি বাড়লে সে বাইরের দিকে যাইতে পারবে, ঠিক না? পি যদি বাড়ে সে তো বাইরের দিকে যাবে, এফেক্টটা কোন দিকে যাবে? বাইরের দিকে। আর এস বাড়লে সেই এফেক্টটা কোন দিকে যাবে? ভিতরের দিকে। কারণ তার তো পি এর সাথে ধাক্কা খাবে না। কথা বুঝো না কেন? তাহলে ক্লিয়ার যে এস ক্যারেক্টার বাড়লে কেন ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে যায়? জি স্যার এখন ক্লিয়ার হয়েছে। এস ক্যারেক্টার বাড়লে ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে যায়। ইলেকট্রন যদি নিউক্লিয়াসের দিকে যায়, কার ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে গেল? কার্বনের ইলেকট্রন। কার্বনের ইলেকট্রন যদি নিউক্লিয়াসের দিকে যায়, তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের যে লেন্থ আছে, ডিসটেন্স আছে, সেই ডিসটেন্স কমবে। কেন? কারণ হাইড্রোজেন তো তার সাথে ধরা ছিল। আর ডিসটেন্স কমলে রিপালশন বেশি হবে, আর রিপালশনের কারণে বন্ড উইক। আর উইক বন্ড হইলে সেই বন্ড ব্রেক করতে পারে। আর যদি বন্ডটা ব্রেক করে তাহলে হাইড্রোজেন নিউক্লিয়াস বের হবে।
হাইড্রোজেন নিউক্লিয়াসটা কি? প্রোটন। তাহলে এর কাছ থেকে প্রোটন পাবো আমরা, যার কাছ থেকে প্রোটন পাবো সে অ্যাসিডিক, ঠিক কিনা? ওকে, সো এমনটা আর কি। হ্যাঁ, তাহলে আমরা ক্লিয়ার হলাম যে ইথাইনই প্রোটন দিবে, আমরা ক্লিয়ার হলাম যে ইথাইনই প্রোটন দেওয়ার এবিলিটি আছে, সো দ্যাট ইথাইনই অ্যাসিডিক এখানে, এরা না। আন্ডারস্টুড? স্যার যে আমরা দেখছিলাম যে ইথিনের ক্ষেত্রে বন্ড লেন্থটা কমে যাচ্ছে, কিন্তু স্যার রিপালশন কতটুকু কমলে বা সরি স্যার বাড়লে আমার প্রোটনটা রিলিজ হবে, এটা কি কোনো লিমিট আছে? না, এটার কোনো লিমিট নাই, এটা একটা রিলেটিভ যে যেহেতু ও প্রোটন দেয়, তাহলে আমরা মনে করবো যে ওর রিপালশনটা এমনই যেটার কারণে প্রোটন বের হয়। যদি মনে করো কোনো কারণে ও যদি প্রোটন না দিত, তাইলে কি এটাও আমরা নিতাম না যে হ্যাঁ কেন প্রোটন দিবে, ঠিক কিনা? এই লেন্থের পরেও যদি প্রোটন না দিত, তাইলে কি আমি বলতাম যে হাই হাই এই লেন্থের মধ্যে এসে কেন তুমি প্রোটন দাও না, ঠিক না? তখনও মনে করতাম না ওইটাও ঠিক, জি ঠিক কিনা? ব্যাপারটা যে এইরকম, আর কিছু না। কথা হচ্ছে যে আমাদেরকে কারণ খুঁজে বের করতে হচ্ছে যে সে কেন প্রোটন দেয়। তাহলে আমরা বুঝলাম যে প্রোটন দেওয়ার কারণটা কি, খুঁজতে 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 দেখলাম যে এই যে একটা কারণ হইতে পারে, রিপালশনের কারণে হইতে পারে। আন্ডারস্টুড? এখন আরেকটা ব্যাপার আছে এখানে, আর সেই ব্যাপারটা হচ্ছে আমরা বললাম যে ইথাইন অ্যাসিডিক, কথার কথা আমরা বললাম ইথাইন অ্যাসিডিক। এখন সেটা আমাকে শো করে দেখাও, তার রিয়াকশন করে দেখাও, সেটার কিছু প্রুফ দেখাও যে এটা যে অ্যাসিডিক, অর্থাৎ ইথাইন যে অ্যাসিডিক সেটা রিয়াকশন করে দেখাও, ইথাইন যে অ্যাসিডিক সেটা রিয়াকশন করে দেখাও। এখন তোমরা যদি চিন্তা করো এইভাবে যে এটা একটা অ্যাসিড, আর অ্যাসিডকে অ্যাসিড হিসেবে প্রুফ করব আমরা, অ্যাসিডকে অ্যাসিড হিসেবে প্রুফ করব, তাহলে তার সাথে বেস দিব, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব, এরকম মনে হতে পারে, পারে না? পারে তো? যেহেতু এটা অ্যাসিড, আর অ্যাসিডকে আমার অ্যাসিড প্রুফ করতে বলতেছে, তাহলে আমি অ্যাসিডের সাথে বেজের রিঅ্যাকশন করব, আর বেস বললে আমরা বুঝি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক কিনা? তাহলে আমার কাছে মনেই হইতে পারে যে আমি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দেখাবো বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দেখাবো, এমন না? কি বলো? জি স্যার। জি স্যার। কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে কি, এইটা না জানো, এইটা জাস্ট অ্যাসিডিক হইতে কি বানো বলতে পারো যে নাম মাত্র অ্যাসিডিক, মানে ভাব ধরা অ্যাসিডিক, মানে এরে অ্যাসিডিক হিসেবে এরা মানতেই চায় না। ব্যাপারটা তুই কেন একটা অ্যাসিড হইলি নাকি, কোত্থেকে আসছে, এর কিসের অ্যাসিড আমরা মানি না, এরা বলে যে এরকম, বুঝছো? ওরা অ্যাসিড হিসেবে গনেই না, আর এই কারণে এর সাথে এরা রিঅ্যাকশন করতে আসেও না, লজ্জা পায়। এটার সাথে কি রিঅ্যাকশন করবো, একটা অ্যাসিড হইলো নাকি? কত ভালো ভালো অ্যাসিড রেখে চলে আসছি, এটার কোনো একটা অ্যাসিড, এর সাথে আমি যাব না, এর সাথে আমরা যাব না, তার মানে স্ট্রং কোন অ্যাসিড এর সাথে আসবে না, বুঝো নাই কথাটা? এইটা অ্যাসিডিক, সেটা মানে র্যান্ডম রিঅ্যাকশন দিয়ে বোঝানো যাবে না। এটা অ্যাসিডিক, এটা র্যান্ডম রিঅ্যাকশন দিয়ে বোঝানো যাবে না। এইটা যে অ্যাসিডিক তার জন্য রিঅ্যাকশন, স্পেসিফিক রিঅ্যাকশন আছে বা ফিক্সড রিঅ্যাকশন আছে, যেখানে সে তাকে প্রমাণ দিছে যে আমি অ্যাসিড, সে নিজেকে প্রমাণ দিছে কখনো যে আমি অ্যাসিড, এমন সে একটা দুইটা রিঅ্যাকশন দিছে যেখান থেকে সে প্রমাণ দিছে অ্যাসিড, যার জন্য আমাকে এক্সপ্লেন করতেছে যে এই ব্যাটা কেন অ্যাসিড। এ এমন কিছু রিঅ্যাকশন দিছে যে রিঅ্যাকশন দিয়ে সে প্রুফ করতে পারছে যে আমি অ্যাসিড, ওই রিঅ্যাকশন দিয়ে সে প্রুফ করতে পারছে যে আমি অ্যাসিড, তার মানে সে আগে রিঅ্যাকশন দিয়ে নিজেকে প্রুফ করে ফেলছে। কথা কি বুঝছো কিনা? জি স্যার। এ এমন একটা ফেমাস অ্যাসিড না, এ এমন একটা আইডিয়াল অ্যাসিড না, মানে আইকনিক অ্যাসিড না, বা ট্রেডিশনাল অ্যাসিড না যাদের সাথে ট্রেডিশনাল অ্যালকালিরা রিঅ্যাকশন করতে আসবে। এ হলো একটা কোন রকম এমন কিছু রিঅ্যাকশন দিছে যেটা দিয়ে প্রমাণ হইছে যে সে অ্যাসিড, এর বাইরে সে যেতেও পারে না। তো কার সাথে সে প্রমাণ করলো যে সে অ্যাসিড? আমরা না এই রিঅ্যাকশনটা দিয়ে এই ইথাইনটাকে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে যাচ্ছিলাম। এই রিঅ্যাকশনটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ইথাইনটাকে আইডেন্টিফাই করতে যাচ্ছিলাম। ওই আইডেন্টিফাই করতে যায় দেখি কি যে তার নেচারটা অ্যাসিডের মতো নেচার হয়ে গেছে।
কিন্তু আসলে কিন্তু এটা উদ্দেশ্য ছিল আইডেন্টিফাই করা। অ্যাকচুয়াল আমাদের টার্গেট ছিল যে একে আইডেন্টিফাই করব, অর্থাৎ ইথাইনের এটা আইডেন্টিফিকেশন হবে। এখন কি হবে তাতে, এই ইথাইনের সাথে যখন আমরা এটা অ্যাড করব, এই যে এটা অ্যাড করব, এটা যেটাই হোক, এটা হলো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, এটা অ্যাড করছি ইথাইনের সাথে। করার পরে কি হইছে, এইগুলো হইছে। এগুলো হইতেই পারে। কেমনে হইছে, কেমনে হইছে সেটা হলো এই সিলভার এই হাইড্রোজেনটাকে ডিসপ্লেস করছে, আচ্ছা করতেই পারে। এই সিলভার এই হাইড্রোজেনটাকে ডিসপ্লেস করছে, আচ্ছা করতেই পারে। কইরা এই সল্ট তৈরি করছে, যেটাকে বলা হয় সিলভার সল্ট, যেটা হচ্ছে সিলভার সল্ট। হইছে সিলভার সল্ট, হ্যাপি হ্যাপি। কিন্তু অ্যামোনিয়া আর নাইট্রেট, কিন্তু হইছে তো অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে অ্যামোনিয়া আর নাইট্রেট, কিন্তু হইছে অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে অ্যামোনিয়া অ্যামোনিয়ামে কনভার্ট হইছে, তো এরপরে নাইট্রেটে কনভার্ট হইছে। তাহলে অ্যামোনিয়া অ্যামোনিয়ামে কনভার্ট করার জন্য তো প্রোটন দরকার, প্রোটন দরকার তো। তাহলে প্রোটন কই পাইছে, তাহলে এটাই প্রোটন, তাহলে এটাই প্রোটন। তার মানে সিলভার প্রোটন ডিসপ্লেস করছে, তার মানে সিলভার প্রোটনই তো ডিসপ্লেস করছে, তাহলে প্রোটন ডিসপ্লেস করছে তো সিলভার। তাহলে অ্যাকচুয়ালি তোমরা এই রিঅ্যাকশন কেন করছো জানো, এটা অ্যাসিড তা প্রমাণ করার জন্য না। লাকিলি মিলে গেছে, লাকিলি মিলে গেছে। অ্যাকচুয়ালি তুমি এই রিঅ্যাকশন করছো এটাকে আইডেন্টিফাই করার জন্য। ইথাইনকে আইডেন্টিফাই করার জন্য তুমি ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দিছো, তখন সিলভার সল্টের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করছে। সিলভার সল্টের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে তুমি খুশি যে আমি ইথাইন আইডেন্টিফাই করলাম, কিন্তু মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটে গেছে। কি সেটা, সেটা হলো ইথাইন অ্যাসিডিক, এটা প্রমাণ হয়ে গেছে। ইথাইন অ্যাসিডিক তা প্রুফ হয়ে গেছে এই রিঅ্যাকশনের মধ্য দিয়ে। আসলে তুমি এটা করতে হলো ইথাইনকে আইডেন্টিফাই করার জন্য, যে ইথাইন আইডেন্টিফাই করার জন্য আমি ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট দিলাম, সিলভার সল্টের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করলো, ইথাইন আছে, ডিসিশন। কিন্তু দেখলাম কি, এই রিঅ্যাকশনটা চেক করে আমরা দেখলাম যে এই হাইড্রোজেনটা আসলে প্রোটন ছিল, এই হাইড্রোজেনটা আসলে প্রোটন ছিল। এবং তার আরেকটা এভিডেন্স হলো এরকম, তার আরেকটা এভিডেন্স হলো এরকম, আজকে এই কথাটা মাথায় নিয়ে রাখো। তা হলো, যদি কখনো দেখো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, যদি কখনো দেখো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে মেটালরা কোনো হাইড্রোজেন ডিসপ্লেস করতেছে, মেটালরা কোনো হাইড্রোজেন ডিসপ্লেস করতেছে জীবনে যদি দেখো, তাহলে মনে রাখবা যার থেকে ডিসপ্লেস করতেছে সে অ্যাসিড। মেটালরা কোনো হাইড্রোজেন ডিসপ্লেস করতেছে, তাহলে মনে রাখবা যার থেকে ডিসপ্লেস করতেছে সে অ্যাসিড। কারণ মেটালরা অ্যাসিড ছাড়া কারো হাইড্রোজেন ডিসপ্লেস করে না, মেটালরা অ্যাসিড ছাড়া কারো হাইড্রোজেন ডিসপ্লেস করে না, মেটালরা অ্যাসিড ছাড়া কারো হাইড্রোজেন ডিসপ্লেস করে না। এইটাও প্রুফ করে যে সে অ্যাসিডিক। কথা কি ক্লিয়ার? তাহলে এটা অ্যাসিডিক, এটা প্রমাণ এই রিঅ্যাকশনে আছে, এর প্রুফটা এই রিঅ্যাকশনের মধ্যে আছে। কিন্তু এটা কিন্তু এইটার আইডেন্টিফিকেশনের জন্য রিঅ্যাকশনটা ছিল। সেকেন্ড ওয়ান, আরেকটা রিঅ্যাকশন প্রায় একই রকম, প্রায় একই রকম, CH ট্রিপল বন্ড CH, কিন্তু এইবার এখানে সিলভার, এখানে দিব কপার। অ্যামোনিয়া ঠিক আছে, অ্যামোনিয়া ঠিক আছে, আর এদিকে নাইট্রেট না হয়ে আসবে ক্লোরাইড। ওকে ফাইন। এবার ইথাইনের সাথে একই জিনিস, মানে প্রায় কাছাকাছি একই রকম জিনিস দিছি, তাতে একই রকম ঘটনা ঘটবে। কি হবে, কপার কার্বন কার্বন ট্রিপল বন্ড কপার, আর বাই প্রোডাক্ট হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। একই তো কথা, একই তো কথা, একই তো কথা। অ্যামোনিয়া অ্যামোনিয়াম হইলো কি করে, প্রোটন না পাইলে? প্রোটন পাইলে কই, এই যে প্রোটন। তাছাড়া কপার কাকে ডিসপ্লেস করছে, এই হাইড্রোজেনকে। কপার কাকে ডিসপ্লেস করছে, এই হাইড্রোজেনকে। আমরা তো জানি যে মেটালরা অ্যাসিড থেকে হাইড্রোজেন ডিসপ্লেস করে, তাহলে এটা তো অ্যাসিডিক, নো ডাউট। তাহলে এই দুইটা রিঅ্যাকশন তোমাকে দুইটা কাজে হেল্প করবে। এই দুইটা রিঅ্যাকশন প্যারালাল মানে সিমেন্টেনিয়াসলি দুইটা কাজে হেল্প করবে। এক, ইথাইন অ্যাসিডিক তা প্রমাণ করার জন্য, আর দুই, ইথাইনকে আইডেন্টিফাই করার জন্য। এটাতে হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করছে, আর এটাতে রেড প্রিসিপিটেট ফর্ম করবে।
কি করবে? রেড প্রিসিপিটেট ফর্ম করবে। ওটা কপার সল্ট, রেড প্রিসিপিটেট ফর্ম হবে। ওটা সিলভার সল্ট, হোয়াইট প্রিসিপিটেট ফর্ম হবে। এই রিঅ্যাকশনটা দুইটা কাজ করলো। কি কাজ? ইথাইন আইডেন্টিফাইও করা গেল, আবার ইথাইন অ্যাসিডিক সেটাও প্রুফ হইলো। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার তো? খুবই ভাইটাল ছিল, খুব ভাইটাল মানে সেশন আজকেরটা। রাফি, জি স্যার। ভাইটাল না? জি স্যার। স্যার আজকে আর কন্টিনিউ করি, এটা অনেক বেশি আর কি। মানে এই জিনিসগুলা তোমার বুঝো না, 5 বছরের মধ্যে 3 বছর দিতে, 3 ইয়ার 5 ইয়ার্স এর মধ্যে, এবং পরপর 2 বছর, 18 সালে দিতে 19 সালে দিতে। স্যার আপনার হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ ক্লাস শেষ, আর 2 মিনিট সময় নিব, 2 মিনিট, আর 2 মিনিট টাইম নিব। 2 মিনিট পারি না, 2-3 মিনিট নিব আর কি। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথাইন এর বা অ্যালকাইনের একটা এমসিকিউ দিয়ে শেষ করব। হুইচ অফ দা ফলোইং ইজ নট অ্যাসিডিক? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসিডিক? অপশন এ CH triple bond CH, অপশন বি CH3 C triple bond CH, অপশন সি CH3 C triple bond C তারপরে CH3, অপশন ডি CH3 CH2 C triple bond CH। কোশ্চেনটা কি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসিডিক? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসিডিক? তোমাদের মনে হয় কোনটা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, তোমাদের কাছে কোনটা মনে হয়? সি নাম্বার। অবশ্যই সি নাম্বার। তার মানে কি ট্রিপল বন্ড থাক সবারই আছে। আমি কিন্তু এমন বলি নাই ইজ এন্ড অ্যাসিডিক সিঙ্গেল বন্ড দিছি, এমন বলি নাই ইজ এন্ড অ্যাসিডিক ডাবল বন্ড দিছি, সবই ট্রিপল বন্ড দিছি। কিন্তু তার ভিতরেও আবার অ্যাসিডিক না এমন অপশন থাকে কি করে? হ্যাঁ থাকতেই পারে যদি এমন হয়। অর্থাৎ ট্রিপল বন্ড আছে কিন্তু ওই 2 কার্বনের মধ্যে হাইড্রোজেন নাই, রিপালশন কার সাথে হবে? দিবে কি? ঠিক কিনা? তাহলে ট্রিপল বন্ড থাকলেই অ্যাসিডিক হবে না, ট্রিপল বন্ডটা থাকতে হবে কোন কার্বনে? লাস্ট কার্বনে, সরি কোন কার্বনে? লাস্টের কার্বনে থাকতে হবে। এই জন্য তোমাদের মনে আছে, আমি মুছে ফেলছি একটু ভুলে, মনে আছে আমি বলেছিলাম অ্যালকাইন 1 বলেছিলাম কিনা? তার মানে অ্যাসিডিক অ্যালকাইন, তবে অ্যালকাইন 1। অ্যালকাইন 1 মানে কি? 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড, 1 নাম্বারে ট্রিপল বন্ড, 1 নাম্বারে ট্রিপল বন্ড। কারণ 1 নাম্বারে ট্রিপল বন্ড থাকলে তার সাথে হাইড্রোজেন থাকতে পারে, কিন্তু 1 নাম্বারে ট্রিপল বন্ড না থাকলে তার সাথে হাইড্রোজেন থাকবে না। এখন তোমরা আমার সাথে কথা বলে এইটা বলতে পারো যে স্যার আমি যদি এমন কাজ করি যে 1 নাম্বারে থাকলো ঠিকই, কিন্তু হাইড্রোজেন না দিয়া আমি যদি স্যার অন্য একটা গ্রুপ নিয়ে আসি, আরে বাবা সে তো আর এই দলের মেম্বারই থাকবে না তখন, ঠিক কি না? তো এই কথা দিয়েই আজকের ক্লাস শেষ।